আসসালামু আলাইকুম। আজকে আমরা রেনাল ফিজিওলজি আইটেম 1-এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আজকের টপিক হলো ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ কিডনি। বেসিক্যালি এখানে আমরা নেফ্রন থেকে শুরু করে সবগুলো ডিটেলস জিনিস জানবো। তো প্রথমত একটি হিস্টোলজি আমাদেরকে জানা লাগবে যে ডিফারেন্ট লেয়ার্স অফ কিডনিস কী কী আছে। আমরা জানি আউটার কর্টেক্স, ইনার মেডুলা অ্যান্ড রেনাল সাইনাসেস, এই তিনটা জিনিস নিয়ে আমাদের কিডনিটা ফর্মড হয়। যেটা হচ্ছে আউটার কর্টেক্স, একদম ভিতরে হচ্ছে সাইনাসেস অর রেনাল প্যাপিলা, এটাকে বলা হয় প্যাপিলা, রেনাল প্যাপিলা বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে মাঝখানে যেটা সেটা হচ্ছে পিরামিডগুলো নিয়ে মেডুলা। হ্যাঁ, এই মেডুলার মাঝখানে দেখো পিরামিড, এই যে পিরামিড শেপড মেডুলার মাঝখানে কর্টেক্সের একটা অংশ কিন্তু সাইনাস পর্যন্ত চলে আসছে, এটাকে বলা হয় রেনাল কলাম বলা হয়। কি বলা হয়? রেনাল কলাম। তারপর দেখা যাচ্ছে যে পিরামিডের একদম যে অ্যাপেক্সটা, এটা হচ্ছে বেইজ, এটা হচ্ছে অ্যাপেক্স। বেইজটা থাকে হচ্ছে কর্টেক্সের দিকে, অ্যাপেক্সটা থাকে হচ্ছে তোমার রেনাল সাইনাস অথবা প্যাপিলার দিকে। তো এই রেনাল সাইনাসের এখানে কিছু ছোট যেগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে মাইনর ক্যালিক্স। এই ছোট এই জিনিসগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। আর এই মাইনর ক্যালিক্স, এই দেখো তিনটা মাইনর ক্যালিক্স মিলে একটা মেজর ক্যালিক্স হলো। এরকম কয়েকটা মাইনর ক্যালিক্স মিলে এক একটা মেজর ক্যালিক্স হয়। তারপর মেজর ক্যালিক্সগুলো এই যেই বিশাল বড় একটা স্পেসে উন্মুক্ত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে রেনাল পেলভিস। কি? রেনাল পেলভিস। আর রেনাল পেলভিসের এখান দিয়েই আমাদের রেনাল আর্টারি এবং রেনাল ভেইনগুলা কিডনিতে এন্টার করে। তারপর রেনাল পেলভিসটা কন্টিনিউশন হয়ে যায় ইউরেটার হিসেবে, নিচের দিকে ইউরিনটাকে নিয়ে যায়। আমরা ডিটেলস আসবো। ওকে, হ্যাঁ, দিস ইজ আউটার কর্টেক্স। আউটার কর্টেক্স হচ্ছে এই অংশটা, মানে এই যে অংশটা হচ্ছে আউটার কর্টেক্স। It is dark and granular in appearance. It contains renal corpuscle and convoluted tubules. আসলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, প্রক্সিমাল ওয়ার্ডটা এখানে মিসিং আছে, আমরা দেখাবো একটু সামনে গিয়েই। অ্যাট ইন্টারভালস কর্টিক্যাল টিস্যু পেনিট্রেটস মেডুলা, যেটাকে আমরা রেনাল কলাম বলেছিলাম, এটাকে কলামস অফ বার্টিনিও বলা হয় অথবা রেনাল কলাম বলা হয়। তারপর ইনার মেডুলাটা হচ্ছে অনেকগুলো পিরামিড নিয়ে ফর্মড হয়, 8 to 18 পিরামিড বা মালপিজিয়ান পিরামিডসও বলা হয় এদেরকে। আর ব্রড বেসটা থাকে হচ্ছে কর্টেক্সের দিকে, আর অ্যাপেক্সটা থাকে হচ্ছে মাইনর ক্যালিক্স হয়ে মেজর ক্যালিক্স, মানে রেনাল প্যাপিলা অথবা সাইনাসের দিকে থাকে আর কি। রেনাল সাইনাস আমরা বলেছিলাম যে কনসিস্ট অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার্স। ফার্স্ট অফ অল দ্য রেনাল পেলভিস, যেটা হচ্ছে ইউরেটারের উপরের সবচেয়ে বড় সড়ো অংশটা। তারপর হচ্ছে সাবডিভিশনস অফ পেলভিস 2 or 3 মেজর ক্যালিক্স থাকে, একটা দুইটা এরকম টোটাল 2টা অথবা 3টা মেজর ক্যালিক্স থাকে। আর মাইনর ক্যালিক্স থাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে অ্যারাউন্ড 8টার মতো মাইনর ক্যালিক্স থাকে। ব্রাঞ্চেস অফ নার্ভস, আর্টারিজ অ্যান্ড ট্রাইবুটারিজ অফ ভেইনস থাকে, যে আর্টারি থাকে, ভেইন থাকে, এবং ভেইনের যে ইয়েগুলো আছে, ট্রাইবুটারিজগুলো থাকে এখানে। লুজ কানেক্টিভ টিস্যু অ্যান্ড ফ্যাট তো অবশ্যই থাকবে। ওকে, আমরা যদি এখন একদম পুরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে চলে আসি, তাহলে কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে একটা নেফ্রন। ওকে, আমরা নেফ্রন, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে এই জিনিসগুলো একটু দেখে নিতে পারো, এগুলা গাইডনের ইনফরমেশন। ইচ হিউম্যান কিডনি কন্টেইনস অ্যাবাউট 8 lakhs to 10 lakh nephrons, each of which is capable of forming urine, এটা গাইডনের। আর সিম্বলিঙ্গামে দেওয়া আছে হচ্ছে 10 থেকে 13 লাখ অর 1 to 1.3 মিলিয়নস নেফ্রন থাকে কিডনিতে, সিঙ্গেল কিডনিতে। দ্য কিডনি ক্যানট রিজেনারেট নিউ নেফ্রনস, কোনো কারণে যদি কিডনিটা ইনজুরি হয়, ডিজিজ অথবা নর্মাল বয়সের কারণে যদি কিডনি ড্যামেজ হতে থাকে, তাহলে নতুন করে নেফ্রন কিন্তু আর বাড়বে না, এটা গ্র্যাজুয়ালি এই নাম্বারটা আস্তে আস্তে কমতে থাকবে। After the age of 40 years, the number of functioning nephrons usually decreases about 10%. এটা হচ্ছে প্রতি 10 বছরে 10% করে নষ্ট হতে থাকে।
তার মানে 40 ইয়ার্সের পরে 50 ইয়ার্সের ক্ষেত্রে হচ্ছে ন্যাফ্রন থাকবে হচ্ছে 90%, আর 60 ইয়ার্সে থাকবে হচ্ছে 80%, এরকম করে করে আর কি। দ্যাজ এট দ্য এজ 80 ইয়ার্স মেনি পিপল হ্যাভ অনলি 40% fewer functioning nephrons than they did at age of 40 years. 40 বছরে যা তার যতগুলো ন্যাফ্রন ছিল তার মাত্র 40% ন্যাফ্রন থাকে হচ্ছে 80 বছর বয়সে, মানে সবগুলো প্রতি 10 বছরে 10% করে কমে যেতে থাকে এরকম আর কি। দিস লস ইজ নট লাইফ থ্রেটেনিং, এটা মানুষকে মেরে ফেলে না বা এটা মানুষ এটার কারণে মরে যায় না, বিকজ adaptive changes in the remaining nephrons allow them to excrete proper amounts of water, electrolytes and waste product. তার মানে আমাদের এই যে ন্যাফ্রনের সংখ্যাটা কমে যাচ্ছে, এটার মাধ্যমে যে মানুষ মারা যাবে বিষয়টা এমন না, তার এই লসটাকে কিন্তু আদার যেই ন্যাফ্রনগুলো ফাংশনিং থাকে মানে কাজ করতে থাকে তারা কিন্তু এটাকে কাভার আপ করে নেয়। ওকে, পার্টস অফ ন্যাফ্রন, ইচ ন্যাফ্রন ইজ ফর্ম বাই টু পার্টস, একটা হচ্ছে কর্পাসেল আর একটা হচ্ছে রেনাল টিউবিউলস। তো ব্লাইন্ড এন্ড কল্ড রেনাল কর্পাসেল আর মালপিজিয়ান কর্পাসেল, আর টিউবিউলার পোর্শন তো হচ্ছে আদার পার্টস। তো এই কর্পাসেল হচ্ছে এই অংশটাকে আমরা বলি হচ্ছে কর্পাসেল। কী কী পার্ট এখানে থাকে হচ্ছে গ্লোমেরুলাস অ্যান্ড বোমেন্স ক্যাপসুল, এই দুটাকে আমরা কী বলি একসাথে রেনাল কর্পাসেল বলে থাকি। আর আদার দ্যান দিস টু পার্টস প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এরপর হচ্ছে লুপ অফ হ্যানলি পুরোটা, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট, এই all parts of this nephron are known as the tubular portion. ওকে, নেফ্রনের পার্টগুলো সহজ ভাষায় এখানে মুখস্থ করতে পারো। রেনাল কর্পাসল, টিউবুলার পোর্শন। রেনাল কর্পাসল has two parts, glomerulus and Bowman's capsule, আর টিউবুলার পোর্শন has three parts, proximal convoluted tubule or PCT, loop of Henle and DCT, distal convoluted tubule. লুপ অফ হ্যানলির আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্ব হচ্ছে এই যে এই অংশটা, যে অংশটা নিচের দিকে নামতেছে, তারপর হচ্ছে যে হেয়ার পিন ব্যান্ড, তারপর হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং লিম্ব। তাহলে এই তিনটা অংশ, ডিসেন্ডিং লিম্ব, হেয়ার পিন ব্যান্ড, অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্ব হ্যাজ অলসো টু পার্টস, দ্য থিক অ্যান্ড থিন পোর্শন। দেখো এই যে ডিসেন্ডিং লিম্বের মধ্যে এই অংশটা থিক আর এই অংশটা অনেক সরু বা চিকন, তাহলে থিক লিম্ব, থিক পার্ট অ্যান্ড থিন পার্ট। একইভাবে অ্যাসেন্ডিং লিম্বের ক্ষেত্রে থিন পার্ট অ্যান্ড থিক পার্ট। তো ডিসেন্ডিং লিম্বের ক্ষেত্রে থিক পার্টটা অল্প, থিন পার্টটা বেশি, আর অ্যাসেন্ডিং লিম্বের ক্ষেত্রে হচ্ছে উল্টো ঘটনা, থিন পার্টটা কম এবং থিক পার্টটা বেশি এখানে। তারপর আমরা জাস্ট সামনের দিকে যাচ্ছি। লোকেশন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য নেফ্রন। তো আমরা আগেও দেখেছিলাম যে এটা হচ্ছে গ্লোমেরুলাস আর এটা হচ্ছে ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল, ওর দুইটা মিলিয়ে হচ্ছে কর্পাসল। এটা পুরোটা এবং প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এগুলো থাকতেছে হচ্ছে কোথায়, কর্টেক্সে। দুটো ভাগে ভাগ করলাম কিডনিটাকে আমরা, এটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। কর্টেক্সে থাকতেছে কি তাহলে কর্পাসল, রেনাল কর্পাসল, পিসিটি, আর লুপ অফ হ্যানলির এই ডিসেন্ডিং লিম্বটা হচ্ছে আমাদের কর্টেক্সে এবং মেডুলা দুটাতে থাকতেছে। হেয়ার পিন ব্যান্ড যেটা সেটা পুরোপুরি মেডুলাতে থাকতেছে। আর অ্যাসেন্ডিং লিম্বের কিছু অংশ থাকে হচ্ছে মেডুলাতে, কিছু অংশ থাকে হচ্ছে কর্টেক্সে। আর তারপরেই হচ্ছে আমাদের ডিস্টাল টিউবিউল বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই অংশটা আর কি। তো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল সেটা আবার শেষ হচ্ছে গিয়ে কালেক্টিং ডাক্টে। কালেক্টিং ডাক্ট একটা বিশাল অংশ, এটার কিছু অংশ থাকে হচ্ছে কর্টেক্সে, আবার কিছু অংশ থাকে হচ্ছে মেডুলাতে। আমরা সামনে যাচ্ছি। নাও দ্য রেনাল কর্পাসল। এখানে আমরা জানি আগে থেকেই যে রেনাল কর্পাসলের দুইটা অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই দুইটা অংশ। তো আমরা প্রথমত রেনাল কর্পাসল নিয়ে একটু প্রিলিমিনারি কিছু জিনিস ইনফরমেশন জানবো। রেনাল কর্পাসল or Malpighian corpuscle is a spheroidal and slightly flattened structure with a diameter of 200 micrometer or micron. এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে renal corpuscle is a filtration of blood which forms the first phase of urine formation. তার মানে গ্লোমেরুলাসের এখানে বা রেনাল কর্পাসেলের এখানে ইউরিন ফর্মেশনের ফার্স্ট ফেজটা কমপ্লিট হয়। ইউরিন ফর্মেশনের তিনটা ফেজ আছে, আমরা সামনে পড়াবো আগে সামনের লেকচারগুলোতে। তো ফার্স্ট ফেজটা কমপ্লিট হয় হচ্ছে রেনাল কর্পাসলে। নেক্সটলি হচ্ছে সিচুয়েশন অফ রেনাল কর্পাসল, ইট ইজ কমপ্লিটলি ইন কর্টেক্স।
তো এই কর্টেক্সের মধ্যে অবস্থান করে, এটা নিয়ে কোনো ডিবেট নাই, কিন্তু ডিবেট হচ্ছে এই কর্পাসলটা কর্টেক্সের একদম মেডুলার কাছে নাকি মেডুলা থেকে অনেক দূরে, সেটার উপর ভিত্তি করে আমরা ন্যাফ্রনটাকে দুইটা ভাগে ভাগ করি। যে আবারও বলতেছি, বিষয়টার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে দ্য পজিশন অফ রেনাল কর্পাসল, আইদার ইট ইজ নিয়ার দ্য মেডুলা অর ফার ফ্রম মেডুলা, যে কোনো একটা ঘটনা ঘটবে। Classification of nephron based on the situation of renal corpuscle. The nephrons are of two types: cortical nephron and juxtamedullary nephrons. Cortical nephron এটাকে আমরা আবার বলি superficial nephrons বলে থাকি। Nephrons having the corpuscles in outer cortex. এটা দেখো, এটা যদি মেডুলার অংশ শুরু হয় তাহলে মেডুলা, আউটার মেডুলা, ইনার মেডুলা। তো এই মেডুলা থেকে অনেক দূরে যার কর্পাসলটা অবস্থিত তাকে আমরা বলি হচ্ছে কর্টিক্যাল নেফ্রন্স, আর যেটা হচ্ছে আউটার মেডুলার খুব কাছাকাছি অবস্থিত সেটাকে আমরা বলি হচ্ছে জাক্সটামেডুলার নেফ্রন্স। In human kidneys 85% nephrons are cortical and 15% of nephrons are of juxtamedullary nephrons. ওকে, আমরা এটা নিয়ে ডিটেলস, এই যে এখানে এটা গাইটনের ফিগার, যে এটা যদি আমাদের কর্টেক্স, এটা হচ্ছে মেডুলা, ইনার জোন এবং আউটার জোন। তো আমাদের কর্টিক্যাল নেফ্রনগুলোর ক্ষেত্রে গ্লোমেরুলাস বা রেনাল কর্পাসলটা অনেক দূরে থাকে মেডুলা থেকে, আর যেটা মেডুলার খুব কাছাকাছি থাকে সেটা হচ্ছে আমাদের জাক্সটামেডুলারি নেফ্রনস। জাক্সটা মিন্স নিয়ার, মেডুলারি মিন্স মেডুলা। তো যে সকল নেফ্রনের কর্পাসলটাই নিয়ার মেডুলা থাকে তাকে আমরা জাক্সটামেডুলারি নেফ্রন বলে থাকি, নামের সাথে মিল আছে। আর এখানে এখন তাদের মাঝে ডিফারেন্স কিছু আছে, সেগুলো আমরা বই অনুযায়ী পড়ব। সেটা হচ্ছে cortical nephrons are of 85% and juxtamedullary nephrons are of 15%. Situation of renal corpuscle, এটা হচ্ছে outer cortex near the periphery and juxtamedullary nephrons inner cortex near the medulla. লুপ অফ হ্যানলি, দেখো এখানে লুপ অফ হ্যানলিটা হচ্ছে, এখানে লুপ অফ হ্যানলিটা খুবই ছোট আর এখানে লুপ অফ হ্যানলিটা অনেক বড়। তাহলে এখানে কি হবে, যে শর্ট কর্টিক্যালের ক্ষেত্রে আর জাক্সটামেডুলারের ক্ষেত্রে হচ্ছে লং। আর হেয়ারপিন ব্যান্ড পেনিট্রেটস অনলি আপ টু আউটার জোন অফ মেডুলা। দেখো এখানে যে মেডুলার আউটার জোনটাকে শুধুমাত্র হেয়ারপিন ব্যান্ডটা ক্রস করেছে, কিন্তু এখানে হেয়ারপিন ব্যান্ডটা আউটার এবং ইনার দুইটাকেই কিন্তু ক্রস করেছে। হেয়ারপিন ব্যান্ড পেনিট্রেটস আপ টু দ্য টিপ অফ দ্য প্যাপিলা। ব্লাড সাপ্লাই টু দ্য টিউবিউল, এই যে নেফ্রনের যে টিউবিউলার পোর্শন আছে এই পোর্শনে ব্লাড সাপ্লাই কে দেয়? এই পোর্শনে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে, আমরা এখানেই দেখতেছি যে পোর্শনে ব্লাড সাপ্লাই দিচ্ছে হচ্ছে এই যে এখান থেকে যে আর্টারিগুলো আসলো, এখান থেকে যে আর্টারিগুলো আসলো মানে পেরিটিউবিউলার ক্যাপিলারি। এখানে যে টিউবিউলার আশেপাশে যে ক্যাপিলারিগুলো আছে তারা, কিন্তু এই জায়গার মধ্যে ব্লাড সাপ্লাই দেয় কারা? এই ক্যাপিলারিগুলো কিন্তু এই জায়গায় শেষ, মানে পেরিটিউবিউলার ক্যাপিলারিগুলো কিন্তু আউটার জোন অফ মেডুলাতে শেষ, কিন্তু তারা এখান থেকে একটা ব্রাঞ্চ পাঠায় একদম নিচ পর্যন্ত। ওই জিনিসগুলোকে আমরা বলেছি ভাসার একটা। তাহলে ভাসার একটা কিন্তু আমাদের কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে থাকে না। দেখো এখানে পেরিটিউবুলার ক্যাপিলারিজ আর এখানে হচ্ছে ভাসা রেক্টা। ক্লিয়ার? তাহলে পেরিটিউবুলার ক্যাপিলারি কি আর ভাসা রেক্টাকে আমরা সেটাও দেখে নিলাম। কালার চেঞ্জ করে নিচ্ছি। তারপর হচ্ছে ফাংশনস, এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রনসের ফাংশনস হচ্ছে ফরমেশন অফ ইউরিন, আর জাক্সটামেডুলারি নেফ্রনের ফাংশন হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইউরিন অ্যান্ড অলসো ফরমেশন অফ ইউরিন। ফরমেশন অফ ইউরিনটা তাদের লেস ইম্পর্টেন্ট ফাংশন। সে কী করে, যে ইউরিনটা ফর্ম হয় সেই ইউরিনটাকে তাদের কাজ হচ্ছে কনসেন্ট্রেটেড করা। আমরা থার্ড অথবা ফোর্থ লেকচারে আমরা এটা পড়াবো যে ডাইলিউট ইউরিন ফরমেশন এবং কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন। এটা কিন্তু প্রফের রিটেন এবং ভাইবার সবসময়ের কোশ্চেন আমরা পড়াবো, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি সব জায়গায় এটা ইম্পর্টেন্ট। ওকে, দিস ইজ দ্য অ্যানাদার পিকচার ফ্রম গ্যাননের এই পিকচারটা আমরা খুব ভালো করে দেখতেছি যে এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর এটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। এই যে ভাসার একটাটা এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, এই যে বিশাল বড় একটা ভাসার একটা, এবং এখানে অ্যাসেন্ডিং ভাসার একটাও আছে, ডিসেন্ডিং ভাসার একটাও আছে। ওই যে অ্যাসেন্ডিং লিম্ব এবং ডিসেন্ডিং লিম্বের সাথে সাথে এরা থাকে। ওকে, আমরা সামনের দিকে যাচ্ছি। দিস ইজ দ্য অ্যানাদার পিকচার ফ্রম গাইটনের এই জায়গাতে দেখা যাচ্ছে যে রেনাল যে কলামগুলো আছে এখানে মূলত আর্টারি এবং ভেনগুলো এখানে থাকে। আর আমরা এই যে ফিগার এটা যদি দেখা যায় ভাসার একটা কাকে বলে, পেরিটিউবুলারি ক্যাপিলারি কাকে বলে, এটা হচ্ছে পেরিটিউবুলারি ক্যাপিলারিগুলো দেখানো আছে। আর এটা যদি অনেক লম্বা হতো তাহলে আমরা ভাসার একটা বলতে পারতাম। স্ট্রাকচার অফ রেনাল কর্পাসলের স্ট্রাকচার আমরা আগেও বলেছিলাম দুইটা, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাস
যে আর্টারিগুলা অ্যাফারেন্ট আর্টারিওলগুলো এসে অনেকগুলো ব্রাঞ্চে বিভক্ত হয়ে গেল, শাখায় বিভক্ত হয়ে গেল, সেগুলো আবার একত্রিত হয়ে আরেকটা আর্টারি তৈরি করতেছে, এটাকে আমরা বলি ইফারেন্ট আর্টারিওল। দেখো, একমাত্র ক্যাপিলারি বেড যেখানে হচ্ছে আর্টারি থেকে শুরু হয়ে আবার আর্টারিতে গিয়ে শেষ হচ্ছে, এটা কিন্তু রেনাল সার্কুলেশনের একটা পিকুইলারিটিস। আমরা এটা পিকুইলারিটিস মোট 8টা পয়েন্ট পড়াবো সামনেই। তো এখানে ইম্পর্ট্যান্ট জিনিসটাই হচ্ছে এটা যে আর্টারিওল থেকে একটা ক্যাপিলারি বেড তৈরি হচ্ছে, সেটা আবার ইউনাইট হয়ে আরেকটা ইফারেন্ট আর্টারিওল তৈরি করতেছে। এখানে কিন্তু সাধারণত আমরা জানি ব্লাড নিয়ে আসে আর্টারি, নিয়ে যায় ভেইন, এটা ভেইন হওয়ার কথা ছিল কিন্তু এখানে ভেইন হয় না। তারপর হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই যে গ্লোমেরুলাসটাকে যেটা কাভার করে রাখে, যেই 2 লেয়ার্ড একটা স্পেস বা ক্যাপসুল, এটাকে আমরা বলি বোমেন্স ক্যাপসুল। এটা 2টা লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিতরে ভিসেরাল লেয়ার। তো প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার স্পেসিফিকেশন আছে এখানে সেলগুলার, আমরা একটু বলবো একটু পরে। যে গ্লোমেরুলাস ইজ এ টাফট অফ ক্যাপিলারিজ এনক্লোজড বাই বোমেন্স ক্যাপসুল। বুঝলাম তো, যে অনেকগুলা ক্যাপিলারি এখানে গুচ্ছ আকারে বোমেন্স ক্যাপসুল দিয়ে এনক্লোজড থাকে। ইট কনসিস্ট অফ গ্লোমেরুলার ক্যাপিলারিজ ইন্টারপোজড between efferent arterioles one end and efferent arterioles on the other end. Thus, the vascular system in the glomerulus is purely arterial. তাহলে এখানে গ্লোমেরুলাসের পুরো ভাস্কুলার সিস্টেমটাই হচ্ছে আর্টারিয়াল ভাস্কুলার সিস্টেম, মানে এখানে শুধু আর্টারি থাকে, এখানে কোনো ভেইন থাকে না। ওকে, গ্লোমেরুলাসের নেক্সট ইনফরমেশন কি? অ্যারাইজেস ফ্রম দ্য এফারেন্ট আর্টারিওল, এন্ডস ইন দ্য efferent arteriole. After entering the Bowman's capsule, the efferent arteriole divided into 4 to 5 large capillaries. Each large capillary is subdivided into many small capillaries. Okay, these small capillaries are arranged in irregular lobes and form anastomosis. All the smaller capillaries finally reunite to form the efferent arterioles, which leaves the Bowman's capsule. সহজ কথা। তারপর আমরা বোমেন্স ক্যাপসুল নিয়ে যদি পড়ি, বোমেন্স ক্যাপসুলের আমরা দেখেছিলাম যে এখানে আর্টারি হচ্ছে এটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ দ্য বোমেন্স ক্যাপসুল। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ক্যাপসুলার স্পেস, যেখানে হচ্ছে এই ইউরিনটা ব্লাডটাকে এখানে পিউরিফাই করে, মানে ব্লাডটা এখানে হচ্ছে পিউরিফিকেশন হয়ে এখান থেকে ফিল্ট্রেশন হয়ে এই জায়গায় চলে আসে ইউরিন হিসাবে, এটাকে আমরা প্রাইমারি ইউরিনও বলে থাকি। তো ওকে, বোমেন্স ক্যাপসুল আসে। The Bowman's capsule is capsular structure which enclose the glomerulus. Good. Nextly, filtering membrane in renal capsule. তাহলে এখানে ফিল্টার যে হয়, ব্লাডটা আর্টারি থেকে ক্যাপিলারি থেকে এখানে স্পেসে আসে, টোটাল যেই লেয়ারগুলোকে সে ক্রস করে এখানে আসে, ওই লেয়ারগুলোকে আমরা বলি হচ্ছে ফিল্টারিং মেমব্রেন। তো ফিল্টারিং মেমব্রেন কি? এটাকে আমরা এই ফিগারটাকে আমরা যদি একটু বড় করে দেখি, এটাই হচ্ছে এই ফিগারটা, যে এদিকে হচ্ছে ব্লাড থাকতেছে, ব্লাডের পরে যে ব্লাডের ক্যাপিলারির গায়ে যে ইয়েটা থাকে অ্যান্ডোথেলিয়াম, ক্যাপিলারি অ্যান্ডোথেলিয়াম বলি এটাকে আমরা, এপিথেলিয়াল লাইনিং, এটাকে ক্যাপিলারি অ্যান্ডোথেলিয়াম বলি। ক্যাপিলারির একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে সেটা ছিদ্রযুক্ত থাকে, মানে ফেনেস্ট্রা থাকে তার মাঝে, এই ফেনেস্ট্রা দিয়ে ব্লাডটা এখানে আসলো। এরপর হচ্ছে ক্যাপিলারি যেই লেয়ারটার উপর ক্যাপিলারি অ্যান্ডোথেলিয়ামটা বসে থাকে, ওটাকে আমরা বলি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তো ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। আর অপরদিকে যে ভিসেরাল লেয়ার অফ বোমেন্স ক্যাপসুল, এটাও কিন্তু স্পেশাল টাইপ অফ সেল দিয়ে ফর্মড হয়, এটাকে আমরা বলি হচ্ছে পোডোসাইট। এই পোডোসাইটগুলোর মাঝখানেও কি থাকে? ফেনাস্ট্রা বা স্লিপ পোর্স থাকে। তো এই পোডোসাইটগুলো যেই একটা মেমব্রেনের উপর বসে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ বোমেন্স ক্যাপসুল। তাহলে এই দুইটা ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন এবং বোমেন্স ক্যাপসুলের বেসমেন্ট মেমব্রেন দুইটা কিন্তু ইউনিট হয়ে যায়, মানে একত্রিত হয়ে একটা বেসমেন্ট মেমব্রেন হয়ে যায়। তাহলে 3টা লেয়ার সে ক্রস করতেছে, ক্যাপিলারি অ্যান্ডোথেলিয়াম, এটা হচ্ছে ফিল্টারিং মেমব্রেন নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ বোথ, দুইটা যেহেতু ফিউশন হয়ে যাচ্ছে তাহলে জাস্ট আমরা শুধু বেসমেন্ট মেমব্রেনটাই উচ্চারণ করব। থার্ডলি হচ্ছে পোডোসাইট অর ভিসেরাল লেয়ার অফ বোমেন্স ক্যাপসুল। এই 3টাকে আমরা একসাথে বলি হচ্ছে ফিল্টারিং মেমব্রেন অফ renal corpuscle. It is formed by capillary endothelium on one side and visceral layer of Bowman's capsule in other side. মাঝখানে কি থাকে? Basement membrane. It is formed by 2 layers. তাহলে Bowman's capsule 2টা লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। তো প্যারাইটাল লেয়ারের মধ্যে কি থাকে? It continued as the parietal layer of the visceral pole. তাহলে দেখো এই যে ভিসেরাল লেয়ার,
এই যে ভিসেরাল লেয়ারটা একদম উপরের দিকে এসে একটা পোল তৈরি করতেছে, সেটাই মূলত প্যারাইটাল লেয়ার হিসেবে আবার কন্টিনিউশন হয়ে যাচ্ছে। তাহলে ভিসেরাল লেয়ারটা কভার করতেছে কাকে? গ্লোমেরুলাসকে। আর প্যারাইটাল লেয়ারটা হচ্ছে স্পেসটাকে কভার করতেছে। প্যারাইটাল লেয়ার ইজ কন্টিনিউড উইথ দ্য ওয়াল অফ দ্য টিউবুলার পোর্শন অফ নেফ্রন। তারপরে কিন্তু নেফ্রনের যে অন্যান্য টিউবুলার পিসিটি ডিসিটি যেগুলো বা লোফ অফ হ্যানলি যেগুলো, সেগুলো তৈরি শুরু হচ্ছে। তাহলে ওদের ক্ষেত্রে কিন্তু ওয়াল হিসেবে প্যারাইটাল লেয়ারটাই কন্টিনিউশন হচ্ছে। দ্য ক্লেফট লাইক স্পেস বিটুইন দ্য ভিসেরাল অ্যান্ড প্যারাইটাল লেয়ার ইজ কল্ড ক্যাপসুলার স্পেস। এই ক্যাপসুলার স্পেসটাই পরবর্তীতে কী হয়েছে? লুমেন অফ টিউবুলার পোর্শন হিসেবে কন্টিনিউশন হয়। ফাংশনাল অ্যানাটমি অফ বোমেন্স ক্যাপসুল রিসেম্বলস এ ফানেল উইথ ফিল্টার পেপার। এ ফানেল উইথ ফিল্টার পেপার। ডায়ামিটার এগুলো আমরা সামনে পড়বো। টিউবুলার পোর্শন অফ নেফ্রনস। টিউবুলার পোর্শনের মধ্যে আমরা প্রথমত জানি পিসিটি, লোফ অফ হ্যানলি, ডিসিটি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ইট ইজ দ্য কয়েলড পোর্শন অ্যারাইজিং ফ্রম দ্য বোমেন্স ক্যাপসুল। কর্টেক্সে থাকে, continued as descending limb of lobe of Henle. লোপ অফ হ্যানলি, ডিসেন্ডিং হেয়ারপিন, অ্যাসেন্ডিং লিম্ব, আমরা আগেও দেখেছিলাম এটা। ডিসেন্ডিং লিম্বের মধ্যে আবার থিক থাকে, থিন থাকে, হেয়ারপিন ব্যান্ড তো হেয়ারপিন ব্যান্ডই। তারপরে অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে আবার থিক এবং থিন পোর্শনটা থাকে, আমরা আগেই পড়ে ফেলেছিলাম। তো প্রত্যেকটা পার্টের, টিউবুলার পোর্শনের প্রত্যেকটা পার্টে কিন্তু ইউরিনটা প্রথমত প্রাইমারি ইউরিন তৈরি হচ্ছে, আমরা পড়েছিলাম যে রেনাল কর্পাসের ওখানে, সেখানেই হচ্ছে প্রাইমারি ফিল্টারিংটা হয়। তারপরে আদার পার্টসে হচ্ছে কিন্তু রিঅ্যাবজর্পশন হয়, মানে পুরোপুরি ইউরিনটা কিন্তু কন্টিনিউ, মানে যতটুকু ইউরিন ফার্স্টলি গ্লোমেরুলার মেমব্রেনে হয়, যতটুকু ইউরিন সাধারণত রেনাল কর্পাসেলে তৈরি হয়, পুরোটাই ইউরিন হয়ে যায় না। প্রাইমারি ইউরিনটা অনেক অ্যাবজর্পশন হয়ে আবার কিছুদিন সেখানে সিক্রেশন হয়। তো এই জন্য টিউবুলার পোর্শনের ক্ষেত্রে হিস্টোলজিটা খুব ইম্পর্ট্যান্ট। তো বোমেন্স ক্যাপসুলের মধ্যে এপিথেলিয়াম হচ্ছে ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম, এটা ডায়ামিটার 200 মাইক্রোমিটার বা মাইক্রন। তোমরা এই যে বক্সটা এটা একবার দেখে নিবা, কারণ ইউরিন ফরমেশনের যে লেকচারটা আমরা সেখানে কিন্তু এই কথাগুলো বলবো। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, কিউবয়েডাল সেলস উইথ ব্রাশ বর্ডার, যেখানে ব্রাশ বর্ডার থাকবে সেখানেই হচ্ছে অ্যাবজর্পশন হবে। থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট অফ লোপ অফ হ্যানলি, এটাও সেম অ্যাজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। থিন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লিম্ব অ্যান্ড হেয়ারপিন ব্যান্ড অ্যান্ড থিন অ্যাসেন্ডিং সেগমেন্ট, এই তিনটা পার্ট হচ্ছে ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম। আর লেন্থ যেটা, সেটা এমসিকিউর জন্য পড়তে পারো, কিন্তু কোনো ভাইবা এবং রিটেনের জীবনে এটা আসবে না। থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট, এটা হচ্ছে কিউবয়েডাল উইদাউট ব্রাশ বর্ডার, ডিস্টাল উইদাউট ব্রাশ বর্ডার, কালেক্টিং ডাক্ট উইদাউট ব্রাশ বর্ডার। যেহেতু ব্রাশ বর্ডার এই তিনটাতে নেই, এই জন্য এরা হচ্ছে রিঅ্যাবজর্পশন তেমন একটা করে না, এরা হচ্ছে সিক্রেশন করে বা আদার ফাংশনস অফ ইউরিন ফরমেশনসটা করে থাকে, সামনেই বলবো। কালেক্টিং ডাক্ট, distal convoluted tubule continues as the initial or arced collecting duct which is in cortex. The lower part of collecting duct lies in medulla. 7 to 10 initial collecting duct unite to form the straight collecting duct which passes through the medulla. Length 10 এগুলো আমরা অলরেডি বলে আসছি। Functional histology of collecting duct. Histology of collecting duct এর এখানে 2 types of epithelial cell থাকে, principal P cell, ইন্টারক্যালেটেড আই সেল। পি সেলটাই সবচেয়ে বেশি পরিমাণ থাকে এবং এটা টল এবং কিছু অর্গানালি থাকে তার মাঝে। দে আর ইনভলভড ইন সোডিয়াম রিঅ্যাবজর্পশন অ্যান্ড ভ্যাসোপ্রেসিন স্টিমুলেটেড ওয়াটার রিঅ্যাবজর্পশন। তার মানে পি সেলটা গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনে। আবারও বলতেছি, এগুলো ইউরিন ফরমেশনের সময় তোমার মাথা যেন না ঘোরায়। সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট 2 টাইপসের সেল করে প্রসেস করে। নাম্বার 1 টাইপ হচ্ছে পি সেল, যেটা অনেক বেশি পরিমাণে থাকে, আর এটার কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। আর আই সেল যেটা, সেটা কম থাকে, কিন্তু এটার কাজ হচ্ছে অ্যাসিড সিক্রেশন এবং বাইকার্বনেট সিক্রেশন ট্রান্সপোর্ট, SCO3 মাইনাস ট্রান্সপোর্ট করে। তাহলে কী কী সিক্রেশন ট্রান্সপোর্ট করে? তাহলে অ্যাসিডিফিকেশনের জন্য হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট সেল আই সেল বা ইন্টারক্যালেটেড সেল ইজ ইম্পর্ট্যান্ট ফর অ্যাসিডিফিকেশন। আর অসমো রেগুলেশনের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে পি সেল অফ কালেক্টিং ডাক্ট। পাসেস অফ ইউরিন, এটা আমরা অলরেডি বলে ফেলেছিলাম যে 8 to 10 কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট থাকে। তারপর সেগুলো মিলে কী হয়, এটা ডাক্টো ব্যালিনি করে, ডাক্টো ব্যালিনিগুলো রেনাল প্যাপিলাতে এসে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, তারপর হচ্ছে রেনাল পেলভিসে চলে যায়, সেখান থেকে ইউরেটারের মাধ্যমে
কোথায় চলে যায়? ইউরিনারি ব্লাডারে চলে যায়। আচ্ছা, এটা জাস্ট তোমরা একবার পড়লে আমার মনে হয় পারবা। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এটা হচ্ছে যে নেফ্রনের একটা স্পেশাল স্ট্রাকচার। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস ইজ এ স্পেশালাইজড অর্গান সিচুয়েটেড, জাক্সটা মিন্স নেয়ার, গ্লোমেরুলার মিন্স গ্লোমেরুলারের কাছে, গ্লোমেরুলারের কাছে একটা স্পেশাল স্ট্রাকচার। এই যে দেখো আমরা এখানে এই চিত্রটাতে দেখা যাচ্ছে যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের কাছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের একটা পার্ট। এটা আসলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল না, গাইটন, সিম্বোলিঙ্গাম এবং গ্যানন তিনোটা জায়গায় দেওয়া আছে হচ্ছে যে লেট অ্যাসেন্ডিং অথবা থিক অ্যাসেন্ডিং পার্ট অফ লুপ অফ হ্যানলি এবং এই গ্লোমেরুলাসের মাঝখানে যে একটা কমপ্লেক্স থাকে ওটাকে আমরা বলি জেজি কমপ্লেক্স, মানে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স অথবা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। কিন্তু কোনো একটা অজানা কারণে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাইডের মধ্যেই দেওয়া আছে এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং গ্লোমেরুলাসের মাঝখানে। তো আমাদের টিচাররাও কিন্তু এটাই পড়ায় যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল মানে ডিসিটি এবং গ্লোমেরুলাসের মাঝখানে এই কমপ্লেক্সটা থাকে। তো কোনো টিচার যদি গাইডেন পড়ে এটাকে বারবার জিজ্ঞেস করে তাহলে তোমরা অ্যান্সার করবা হচ্ছে সঠিক যেটা সেটা, মানে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি এবং এটার মাঝে গ্লোমেরুলাসের মাঝে। তো জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সটা তিনটা স্ট্রাকচার নিয়ে ফর্ম হয়। একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা, এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল অ্যান্ড জাক্সটাগ্লোমেরুলার সেলস। তিন ধরনের সেল। কী কী? জাক্সটাগ্লোমেরুলার সেলস, এটা হচ্ছে থাকে কোথায়? অ্যাফারেন্ট আর্টারিওলের এই জায়গাটাতে। তারপর হচ্ছে বা গ্লোমেরুলাসের এই জায়গায়, এটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল, গ্লোমেরুলাসের এখানে থাকে। আর ডিস্টাল কনভলিউটেড টিউব, এই যে দেখো থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট, আমি আবারও বলতেছি এটা কিন্তু গাইডেড একটা সব জায়গার মধ্যে থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট বলা আছে। তো থিক অ্যাসেন্ডিং সেগমেন্টের এখানে স্পেশাল টাইপ অফ কিছু সেল তৈরি হয়, এই সেলগুলোকে আমরা বলি ম্যাকুলা ডেন্সা। আর এই দুইটার মাঝখানে এই যে দেখো অ্যাফারেন্ট, ইফারেন্ট এবং এই যে লুপ অফ হ্যানলির অ্যাসেন্ডিং লিম্ব, এই তিনটার মাঝখানে একটা স্পেস থাকে, ট্রায়াঙ্গুলার স্পেস। এই ট্রায়াঙ্গুলার স্পেসে কিছু স্পেশাল টাইপ অফ সেল থাকে, এগুলোকে আমরা বলি এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস। আর এই তিনটা পার্ট নিয়েই বেসিক্যালি হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা ফর্ম হয়। ওকে, ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা ডেন্সা is the end portion of thick ascending segment before it opens into distal convoluted tubule. It is situated between afferent and efferent arterioles of the same nephron. দেখো অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলসের মাঝখানে যে থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট, এটার যে স্পেশাল টাইপ অফ সেলগুলা এগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাকুলা ডেন্সা। ইট ইজ ভেরি ক্লোজ টু অ্যাফারেন্ট আর্টারিওলস, এটা অ্যাফারেন্ট আর্টারিওলসের বেশি কাছে। ম্যাকুলা ডেন্সা ফর্মড বাই টাইটলি প্যাকড কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস। আমরা জানি যে এখানে কিউবয়েডাল এপিথেলিয়াল সেলসই থাকে উইদাউট ব্রাশ বর্ডার। তো এই সেলগুলাই মূলত ম্যাকুলা ডেন্সা ফর্ম করে। তারপর হচ্ছে এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস, এটা হচ্ছে গ্লোমেরুলাসের বাইরে আর সিচুয়েটেড ইন দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন বাউন্ডেড বাই, এই যে ট্রায়াঙ্গুলার রিজিয়নটাতে তারা থাকে এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস সমূহ বা ওগুলো। এদেরকে দে সেলস আর অলসো কল্ড অ্যাগ্রানুলার সেলস, ল্যাসিস সেলস অর গুরমাটিক সেলস। ওকে, তোমরা জাস্ট অন্য নামগুলো দেখে নিতে পারো। তো গ্লোমেরুলার আমরা এতক্ষণ বললাম এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস, এখন গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস এটা আবার কি? বিসাইডস এক্সট্রা গ্লোমেরুলার mesangial cells there is another type of mesangial cells situated in between glomerular capillaries and called glomerular capillaries. তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারির মাঝখানে কিন্তু কিছু সেল থাকে, সেগুলোকে আমরা বলি গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল অর ইন্ট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে সাপোর্ট দ্য glomerular capillaries loops by surrounding the capillary in the form of cellular network. এদের কাজ হচ্ছে গ্লোমেরুলাসকে বা গ্লোমেরুলার ক্যাপিলারিটাকে সাপোর্ট দিয়ে দেওয়া। These cells play an important role in regulating the glomerular filtration by their contractile property. তাহলে তারা গ্লোমেরুলার ফিল্ট্রেশনটাকে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে মেনটেন করে। ওকে, আমরা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলের থার্ড যে ফাংশনটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এরা ফ্যাগোসাইটিক একটা ইফেক্ট আছে। তো আমরা ক্লাস ইন্টারমিডিয়েটে বা অ্যাডমিশনের সময় আমরা পড়েছিলাম যে বিভিন্ন অর্গানের মধ্যে কিছু আছে, ম্যাক্রোফেজ আছে। তাহলে আমরা কিডনির ম্যাক্রোফেজের নাম পড়েছিলাম হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। এই যে দিস ইজ দ্য মেসেঞ্জিয়াল সেল অর গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল, এটার কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, ম্যাক্রোফেজ বলা হয় এরা। তো এদের আরেকটা কাজ হচ্ছে এরা গ্লোমেরুলার ইন্টারস্টিশিয়াল ম্যাট্রিক্স, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাইটোকাইন্সটাকে
সিক্রেট করে। ওকে, তারপর আমরা যাচ্ছি হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেলস, যেটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওলের গায়ে থাকে, এই যে এই জায়গাটাতে, এগুলো হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেলস। আর স্পেশালাইজড স্মুথ সেলস, মাসেল সেলস, এরা হচ্ছে স্মুথ মাসেল সেল, এটা কিন্তু এপিথেলিয়াম না। আর ম্যাকুলার অ্যান্সারটা পড়েছিলাম হচ্ছে নেফ্রনের এপিথেলিয়াম কিউবাইডাল সেল, আর এগুলো পড়েছিলাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অথবা এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। আর এটা যেটা পড়তেছে এটা হচ্ছে মাসেল সেল। তাহলে কী কী পেলাম? এপিথেলিয়াম, মাস্কুলার, ইন্টারস্টিশিয়াল, 3 টাইপস অফ সেল নিয়ে হচ্ছে মূলত যে কমপ্লেক্সটা ফর্মড হয়। তারপর এটা মূলত হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলে বেশি থাকে। তারপর দেইজ স্মুথ মাসেল সেলস আর মোস্টলি প্রেজেন্ট ইন টিউনিকা মিডিয়া, অবশ্যই মাসেলগুলো টিউনিকা মিডিয়াতেই থাকবে, টিউনিকা অ্যাডভেন্টিশিয়া অফ দ্য ওয়াল অফ দ্য অ্যাফারেন্ট আর্টারিওলস। জাক্সটাগ্লোমেরুলার, আমরা জানি একটা আর্টারির ওয়ালে 3টা লেয়ার থাকে, লেয়ারের একদম মাঝের দিকে যেটা থাকে সেটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, এবং বাইরের দিকে হচ্ছে টিউনিকা এক্সটার্না অথবা টিউনিকা অ্যাডভেন্টিশিয়া বলা হয়। তাহলে এটা থাকে হচ্ছে বাইরের 2টা লেয়ারে, টিউনিকা ইন্টিমা, মিডিয়া এবং অ্যাডভেন্টিশিয়াতে হচ্ছে এই যে জাক্সটাগ্লোমেরুলার সেলগুলো প্রেজেন্ট থাকে। তো এরা হচ্ছে যে এই যে একটা দেখো একটা বালিশের মতো একটা ফর্ম করতেছে, এদেরকে এই জন্য বলা হয় পোলার কুশন অথবা পলকিসেন। সেলস ফর্ম এ থিক কাপ কল্ড পোলার কুশন অর পলকিসেন অ্যারাউন্ড দ্য অ্যাফারেন্ট আর্টারিওলস বিফোর ইট এন্টার্স দ্য বোমেন্স ক্যাপসুল। যে বোমেন্স ক্যাপসুলে ঢোকার আগেই এই ঘটনাটা ঘটে থাকে আর কি। ফাংশনস অফ গ্লোমেরুলার অ্যাপারেটাস, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। প্রাইমারি ফাংশন হচ্ছে সিক্রেশন অফ হরমোনস, সিক্রেশন অফ আদার সাবস্টেন্স, অলসো রেগুলেট দ্য ব্লাড ফ্লো অ্যান্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে 2 টাইপসের হরমোন রিলিজ হয়, রেনিন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, ফার্স্ট অফ অল রেনিন। জাক্সটাগ্লোমেরুলার সেলস, কোনটা? জাক্সটাগ্লোমেরুলার সেলস, যেটা হচ্ছে যে আর্টারির গায়ে লেগে থাকে, অ্যাফারেন্ট আর্টারিওলের গায়ে লেগে থাকে, সেই সেলটা হচ্ছে রেনিন সিক্রেশন করে। রেনিন ইজ এ পেপটাইড, 340টা অ্যামিনো অ্যাসিড নিয়ে এই পেপটাইডটা ফর্ম হয়। অ্যালং উইথ অ্যানজিওটেনসিনস, রেনিন ফর্মস দ্য রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, মানে রাস মেকানিজম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অথবা রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, যেটার কাজ হচ্ছে মেনটেনেন্স অফ ব্লাড প্রেশার। স্টিমুলাস, কী কী স্টিমুলাস রেনিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়? 1 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার কমে গেলে রেনিন সিক্রেশন বেড়ে ব্লাড প্রেশার বেড়ে যাবে। রিডাকশন ইন ইসিএফ, এক্সট্রাসেলুলার, মানে ব্লাডের ভলিউমটা কমে গেলে, প্রথমটা পড়েছিলাম হচ্ছে ব্লাডের প্রেশার কমে গেলে, এখন পড়তেছি আমরা ব্লাডের ভলিউম কমে গেলে। তারপর হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে, মানে বডির ইমার্জেন্সি কন্ডিশনে ডিক্রিজ লোড অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড ইন দ্য ম্যাকুলার ড্যান্সার। যে ম্যাকুলার ড্যান্সারটা হচ্ছে আমাদের লোফোভ্যানলির পার্ট, আমরা বলেছিলাম না লোফোভ্যানলির পার্ট, যে লোফোভ্যানলির থিক অ্যাসেন্ডিং লিম্ব, ওখানে যদি সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণটা কমে যায় তাহলেও কিন্তু আর্টারিওলের গায়ে থেকে বা জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন সিক্রেশন হবে। রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, এটা নিয়ে আমরা আগের ক্লাসও বলেছিলাম, যেটা নিয়ে আমরা ডিটেলস পড়বো। এই যে দিস ইজ দ্য ডিটেলস। হোয়েন রেনিন ইজ রিলিজড ইনটু দ্য ব্লাড, it acts on a specific plasma protein called angiotensinogen or renin substrate. এটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় হচ্ছে আমাদের লিভারে, এটা লিভার থেকে তৈরি হয়ে থাকে, কী হয়? অ্যানজিওটেনসিনোজেন নামে এটা ব্লাডে থাকে। যখন স্টিমুলাস ফর রেনিন সিক্রেশন আসে, রেনিন সিক্রেশন হয়ে এই অ্যানজিওটেনসিনোজেনটাকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে, সেটা আবার অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হয় বাই দ্য হেল্প অফ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম হুইচ কামস ফ্রম লাংস, ফুসফুস থেকে আসে। অ্যানজিওটেনসিন 2টা অ্যানজিওটেনসিন 3-তে কনভার্ট হয়, 3টা 4-এ কনভার্ট হয়। দিস 2 আর লেস ইম্পর্টেন্ট, লাগবে না, তবে একটু একটু করে জানবা আর কি, যে অ্যানজিওটেনসিন 3-এর কাজ হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ানো, ভ্যাসো কনস্ট্রিকশন করা, দুইটার মাধ্যমে সে কী করে? ব্লাড প্রেশারটাকে বাড়ায়। তো আমাদের বেসিক ফাংশন হচ্ছে অ্যানজিওটেনসিন 2, এটা কি করে? এটা হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে এই যে গ্লোমেরুলাস দিয়ে কতটুকু ব্লাড ফিল্ট্রেট হয়ে ইউরিনে যাবে এটাকে সে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে ইনক্রিজড ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটাকে বাড়ায়। ইনক্রিজড ওয়াটার ইনটেক, যে সে পানি বেশি বেশি খাওয়ার জন্য থার্স্টিটা বাড়ায় আর কি, মানে মানুষের পিপাসাটা বাড়ায়। ইনক্রিজ এডিএইচ সিক্রেশন, ইনক্রিজ কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে আসে, এবং অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা হচ্ছে পিটুইটারি থেকে আসে। এই 5টা কাজ সে করে থাকে আর কি। অ্যাকশনস অফ অ্যানজিওটেনসিনস, কী কী অ্যানজিওটেনসিন আমরা পড়েছিলাম? 3টা, 4টা 2, 3, 4, এই 4টা। অ্যানজিওটেনসিন 1-এর কাজ ফিজিওলজিক্যালি ইনঅ্যাক্টিভ, এটার কোনো কাজ নাই, প্রিকারসর অফ অ্যানজিওটেনসিন 2 এর অনেকগুলো কাজ। অ্যানজিওটেনসিন
টু এর অনেকগুলো কাজ। এটা কি করে? এটা হচ্ছে ফার্স্ট অফ অল ব্লাড ভেসেলসের উপর কাজ করে। ব্লাড ভেসেলসের উপর কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন, মানে ব্লাড ভেসেলগুলো মোটা থাকলে এগুলোকে চিকন করে দেয়, যার কারণে মোটা আর্টারির মোটা ব্লাড ভেসেলের মধ্যে যে ব্লাড যতটুকুই বডিতে থাকে সেটা কম প্রেশার দিবে, যার কারণে বিপি কম থাকে। তাহলে বিপি বাড়ানোর জন্য আমরা যখন ভ্যাসো কনস্ট্রিকশন করব তখন এই জায়গার ব্লাডটা কম স্পেস পায়, আর যার কারণে তারা আর্টারির ওয়ালের মধ্যে বেশি প্রেশার দেয়। এটাকে আমরা বলি হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন, যার কারণে প্রেশারটা বেড়ে যায়, হাইপারটেনশন হয়। এই জন্য এই রেনিন অ্যানজিওটেনসিন টুটাকে আমরা হাইপারটেনসিনসও বলে থাকি। ইট ইনক্রিজেস ব্লাড প্রেশার ইনডিরেক্টলিও, এটা হচ্ছে ডিরেক্ট ইফেক্ট। আর ইনডিরেক্টলি সে কী করে? রিলিজ নরএড্রিনালিন, মানে কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে টুপির মতো, এটাকে আমরা বলি সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স আছে, মেডুলা আছে। তো এই কর্টেক্স এবং মেডুলা থেকে মূলত তিনটা হরমোন আসে, তিনটা। এই হরমোনের মাঝে এই একটা হরমোন হচ্ছে নরএড্রিনালিন। তাহলে এই এই অ্যানজিওটেনসিনটা এই নরএড্রিনালিনও রিলিজ করে ফ্রম পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। আর নরেড হচ্ছে পুরো হোল বডির ব্লাড ভেসেলসগুলোকে ভ্যাসোকনস্ট্রিকশন করে দেয়। তাহলে আমরা মূলত এখানে কি পড়তেছি? মূলত আমরা রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম পড়তেছি। রেনিনের মাধ্যমে অ্যানজিওটেনসিনটা সক্রিয় হয়ে এখন অ্যানজিওটেনসিনের ইফেক্টটা আমরা পড়তেছি। ব্লাড ভেসেল শেষ করে এখন আমরা অ্যাড্রিনাল কর্টেক্সে যাচ্ছি। আমরা জানি সুপ্রারেনাল গ্ল্যান্ডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। কর্টেক্সের মাঝে আবার তিনটা লেয়ার থাকে, জোনা গ্লোমেরুলাসা, জোনা ফ্যাসিকুলাটা অ্যান্ড জোনা রেটিকুলারিস। তো এটা আমরা অ্যান্ড্রোক্রাইনে পড়াবো। জোনা গ্লোমেরুলাসা থেকে হচ্ছে অ্যানজিওটেনসিন টুটা অ্যালডোস্টেরনটাকে সিক্রেশন করে। আবারও বলতেছি কোন জায়গাটা? জোনা গ্লোমেরুলাসা। তো তিনটা জিনিস আছে, GFR দিয়ে আমরা মনে রাখি, গ্লোমেরুলাসা, ফ্যাসিকুলাটা এবং রেটিকুলারিস, GFR। তাহলে গ্লোমেরুলাসা থেকে হচ্ছে সে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ায়। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে ওই যে একটু আমরা দেখেছিলাম যে পি সেলকে স্টিমুলেট করবে। তো প্রিন্সিপাল সেল আর পি সেলের কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। কি? সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন, মানে ইউরিন থেকে ব্লাডে নিয়ে আসবে, তো যার কারণে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের মাধ্যমে। তো এই যে মেকানিজমটাকে আমরা কি বলি? দেখো এখানে কিন্তু আরেকটা থার্ড হরমোন চলে আসছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বা রাস মেকানিজম। বোঝাতে পারলাম কিনা আমি আবারও বলতেছি, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। অন কিডনিতে তার কাজ কি? অ্যানজিওটেনসিন 2 হচ্ছে জিএফআরটাকে দুইটাভাবে রেগুলেট করে। এক নাম্বার হচ্ছে কনস্ট্রিক্টস দ্য ইফারেন্ট আর্টারিওল, মানে এই যে অ্যাফারেন্ট আর্টারিওল ব্লাড নিয়ে আসে, গ্লোমেরুলাস হয়, ইফারেন্ট আর্টারিওল হয়। ইফারেন্ট আর্টারিওল যদি কনস্ট্রিকশন হয়ে যায়, ইফারেন্ট আর্টারিওল যদি প্রেশার যদি বেড়ে যায়, তাহলে এখানে ব্লাড আসতে পারবে না। আর এখানে ব্লাড না আসলে ইনিশিয়ালি যে এখানে ব্লাডগুলো স্টেসিস হয়ে, মানে আলটিমেটলি অ্যাফারেন্ট আর্টারিওল থেকে ব্লাডটা এখানে আসতে পারবে না। অ্যাফারেন্ট আর্টারিওল থেকে এখানে ব্লাড যদি কম আসে, গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কম হবে। এটাই হচ্ছে ইনিশিয়ালি ডিক্রিজেস দ্য ফিল্ট্রেশন রেট। ইট কন্ট্রাক্টস দ্য গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস। ওই যে গ্লোমেরুলাসের মাঝখানে একটু আগে আমরা দেখেছিলাম যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের ক্ষেত্রে মাঝখানে ক্যাপিলারি মাঝখানে কিছু সেল থাকে, এগুলোকে আমরা বলি ইন্ট্রাগ্লোমেরুলার সেল অথবা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল বলেছিলাম আমরা। তো ওই সেলগুলোকে তারা কন্ট্রাকশন করার মাধ্যমে সারফেস এরিয়া অফ গ্লোমেরুলার ক্যাপিলারিসটা কমিয়ে দেয়। ঠিক আছে কিনা? তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিডনিতে আরেকটা কাজ করে অ্যানজিওটেনসিন 2, ইনক্রিজ দ্য সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য রেনাল টিউবিউলস। ওই যে একই কথা যে অ্যানজিওটেনসিন 2 ডিসিটি এর পি সেলের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয়। সোডিয়ামের সাথে অবশ্যই সে কি রিঅ্যাবজর্পশন বাড়াবে? পানি, যার কারণে বডির ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ব্রেইনে কি করে? ব্রেইনে অ্যানজিওটেনসিন 2টা ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সটাকে ইনহিবিট করে দেয়। আমাদের ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের কাজ হচ্ছে কোনো কারণে বডির ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয়। তো অ্যানজিওটেনসিন 2টা ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সকে যখন ইনহিবিট করে দেয়, তখন ইনডিরেক্টলি বডির ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ঠিক আছে কিনা? ওকে, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট। ইট ইনক্রিজেস ওয়াটার ইনটেক বাই স্টিমুলেটিং দ্য থার্স্ট সেন্টারে, যে আমরা একটু আগে বলেছিলাম যে থার্স্ট সেন্টারকে সে স্টিমুলেট করে ব্রেইনের। ইনক্রিজেস দ্য সিক্রেশন অফ কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে আসে। আর সেই কর্টিকোট্রফিন রিলিজিং হরমোনটা আবার পিটুইটারির অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনটাকে বাড়িয়ে দেয়।
যার কারণে আলটিমেটলি অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায়, আর অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে পি সেলের মাধ্যমে ওয়াটার এবং সোডিয়াম রিটেনশন করা আর ব্লাড প্রেশার বাড়ানো। আবার ব্রেইনের সে এডিএইচ সিক্রেশন করে, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। তো অ্যান্টি ডায়োরেটিক হরমোন নাম থেকেই বোঝা যাচ্ছে সে ডায়োরিসিস কমাবে, মানে ইউরিন ভলিউমটাকে সে কমাবে। ইউরিন ভলিউম কমানো মানে হচ্ছে সে ইউরিনের মাধ্যমে ওয়াটারটাকে বডি থেকে বের হতে দিবে না, যেটা সেই ওয়াটারটাকে সে ব্লাডের মধ্যে রেখে দিবে। তাহলে ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড ভলিউম বাড়ার মাধ্যমে সে বিপিটাকে বাড়াবে। আদার অ্যাকশনস আছে গ্রোথ ফ্যাক্টর হিসেবে হার্ট এবং কিছু মাস্কুলার হাইপারট্রফি করে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট না। অ্যানজিওটেনসিন 3 এর কাজ কি? ব্লাড প্রেশার ইনক্রিজ করে, স্টিমুলেট অ্যালডোস্টেরন সিক্রেশন ফ্রম অ্যাড্রিনাল কর্টেক্স। আমরা একটু আগে দেখেছিলাম ইট হ্যাজ 100% অ্যাড্রিনোকর্টিকোট্রপি স্টিমুলেটিং অ্যাক্টিভিটি অ্যান্ড 40% ভ্যাসোপ্রেসর অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে দুইটাই হচ্ছে এই পার্সেন্টেজ দুইটাই হচ্ছে অ্যানজিওটেনসিন 2 এর সাথে কম্পেয়ারের মাধ্যমে আমরা বলি। 4 এর কাজ হচ্ছে অ্যাড্রিনোকর্টিক্যাল স্টিমুলেটিং অ্যান্ড ভ্যাসোপ্রেসর অ্যাক্টিভিটিস থাকে, ইম্পর্টেন্ট না। ওকে, দিস ইজ দ্য রাস মেকানিজম। দেখো এখানে ড্রপ ইন ব্লাড প্রেশার, ড্রপ ইন ফ্লুইড ভলিউম, রেনিনটা রিলিজ হয়, লিভার থেকে অ্যানজিওটেনসিনোজেনটা আসে, সেটাকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে, এই রেনিনের মাধ্যমে সেটা আবার 2-তে কনভার্ট হয়, এসিই এর মাধ্যমে লাংস থেকে আসে। তো সেটার কাজ, অ্যানজিওটেনসিন 2 এর কাজ আমরা একটু আগে দেখেছিলাম যে ভ্যাসো কনস্ট্রিকশন করে, ডিরেক্ট ইফেক্ট। তারপর হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন করে, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে ওয়াটার এবং সোডিয়ামকে রিটেনশন বাড়ানো। ওকে, প্রোস্টাগ্ল্যান্ডিন, এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলস, মানে ওই যে আমরা 3টা সেল পড়েছিলাম জেজি কমপ্লেক্সে। একটা হচ্ছে ম্যাকুলা ড্যান্সা, যেটা হচ্ছে এটা একটা ট্রিগার, এটা সেন্সর বলা চলে। এখানে যদি আমাদের সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণ কমে যায় তাহলে এখান থেকে সেন্সটা দুই দিকে যায়। একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওলের গায়ে যে সেলগুলো ছিল জাক্সটাগ্লোমেরুলার সেল, তারা রেনিন সিক্রেশন করেছিল, একটু আমরা দেখেছিলাম। তবে এখান থেকে সেন্সটা আরেকটা জায়গায় যায়, সেটা হচ্ছে এক্সট্রাগ্লোমেরুলার সেল, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এক্সট্রাগ্লোমেরুলার সেল। এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জার সেলস অফ juxtaglomerular apparatus secret prostaglandin is also secreted by interstitial cells of medulla type 1 medullary interstitial cells. তাহলে মেডুলাতে সবসময় সবগুলোই তো নেফ্রন থাকে না, নেফ্রন ছাড়া আরও কিছু সেলও থাকে, এটা আমরা আসতেছি। Secretions of other substances. Extraglomerular mesangial cells are juxtaglomerular apparatus secret cytokines like interleukin 2, tumor necrosis factor অথবা TNF বলা হয়, এটাকে TNF বলা হয়। আর ম্যাকুলার ড্যান্সে সিক্রেটস থ্রম্বাক্সিন A2। থ্রম্বাক্সিন A2 আমরা দেখেছিলাম যে এটা আমরা হিমোস্টেসিসে পড়েছিলাম বা ব্লাড কোয়াগুলেশনে পড়েছিলাম প্লাটেলেট ফাংশনের জন্য। Thirdly, the functions of JG complex is regulation of glomerular blood flow and glomerular filtration rate. Macular densa plays an important role in the feedback mechanism called tubuloglomerular feedback mechanism, which regulates the renal blood flow and glomerular filtration rate. তাহলে মেকানিজমটার নাম কি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। শেষ। আদার সিক্রেটরি সেল, তাহলে এই যে জেজি সেলই যে কেবল সিক্রেশন করে এরকম না, জেজি কমপ্লেক্স ছাড়াও অন্যান্য সেলও সিক্রেশন করতে পারে, যেমন দ্যাট অ্যাপিয়ার টু হ্যাভ এ সিক্রেটরি ফাংশন ইনক্লুড নট অনলি দ্য জেজি সেল বাট অলসো ইন্টারস্টিশিয়াল সেলস অফ দ্য মেডুলা। মেডুলাতে কিছু সেল থাকে, দে সেলস আর কল্ড রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াল সেল অর RMICS and are specialized fibroblast like cells. তারা হচ্ছে fibroblast like cell. They secrete two enzymes, COX-2 enzyme and prostaglandin synthase enzyme, COX cyclooxygenase 2 অথবা COX-2. আদার সিক্রেটরি সেলস, তো এখানে কি আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন দুই ধরনের। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ইজ দ্য মেজর প্রোস্টানয়েড সিনথেসাইজড ইন দ্য কিডনি। তো প্রোস্টাগ্ল্যান্ডিন অনেকগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রোডাকশন হয় সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এটা হচ্ছে প্যারাক্রাইন ইফেক্টের মাধ্যমে সল্ট এবং ওয়াটার হোমিওস্টেসিসটাকে মেনটেন করে কিডনির। হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ইজ সিক্রেটেড বাই দ্য ওই যে রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াল সেলস, বাই দ্য ম্যাকুলা ডেন্সা অ্যান্ড বাই সেলস ইন দ্য কালেক্টিং নার্ভস। তাহলে 3টা জায়গা থেকে তারা সিক্রেশন হতে পারে। তারপর এই প্রোস্টাসাইক্লিন I2 এবং আদার প্রোস্টাগ্ল্যান্ডিনস আর সিক্রেটেড বাই দ্য আর্টারিওলস অ্যান্ড গ্লোমেরুলাই। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা তৈরি হয় হচ্ছে 3টা জায়গা থেকে, RMICS, ম্যাকুলা ডেন্সা এবং কালেক্টিং ডাক্টের সেল। আর প্রোস্টাসাইক্লিন অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটা তৈরি হয় কোত্থেকে? তাহলে প্রোস্টাসাইক্লিন আরেক নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2, এটা একটু মাথায় রেখো। এটা তৈরি হয় কোত্থেকে? আর্টারিওলস এবং গ্লোমেরুলাই থেকে। হ্যাঁ, ওই যে অ্যাফারেন্ট ডিফারেন্ট আর্টারিওলস এবং গ্লোমেরুলাই থেকে। ওকে, রেনাল সার্কুলেশনের পেকুলারিটিস এটা আমরা নেক্সট লেকচারে পড়বো ইনশাল্লাহ।
আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।